এইবারের তো একটা নির্দলীয় ব্যবস্থাপনায় হবে, কাজে এবারে ডিসিদের দলীয় তকমা থাকার কোনো কারণ নেই, কোনো সুযোগ। যদি কোনো ডিসিকে নিয়ে কোনো রাজনৈতিক দলের কোনো আপত্তি থাকে তিনি সেটা জানালে সেটা আমরা দেখি যৌক্তিক কারণ আছে সেটা আমরা বিবেচনায় নেব, কিন্তু এইবারের ডিসিরা নির্ভরভাবে তাদের কাজ করে যেতে পারবেন, কারণ কোনো ইনফ্লুয়েন্স তাদের উপরে থাকবে না নির্বাচনের ফলকে এইরকম করার বা অন্য করে ফেলছি। আমাদের কার্যক্রমের তো একটা ধরন আছে, ধরন হয়ে গেছে, আমরা এটার সাথেই পড়ছি, কাজে এই বাধাগুলো আসবে। আপনি দেখেন আমাদের চকবাজারে কিভাবে করে আমাদের কর্মকর্তাদেরকে অপদস্থ করা হলো, আর এই পর্যন্ত বন অধিদপ্তরের অন্তত 15টা মানুষকে ফিজিক্যালি আঘাত করা হয়েছে। তো আপনি যে এলিমেন্ট বলবেন সেই এলিমেন্ট আমার ক্ষেত্রেও দেখবেন, বনের ক্ষেত্রে বলা হয়েছে বন অধিদপ্তরের কোনো লোক যদি আসে তার নাকি তাকে একটা শাস্তি দিতে হবে সেখানে। এইটার ভিতর থেকেই আমাদেরকে বের হয়ে আসতে হবে। এখন যদি কেউ আমাকে ভয় দেখালো, সে তো আমার জমিটা দখল করে আছে, তাকে আমি উঠতে বললে সে উঠবে? সে তো রেজিস্ট্যান্স সৃষ্টি করবে। সেই রেজিস্ট্যান্সে কেউ যেন পার্টি না হয়ে যায়। জনগণ তো এখন সুশাসন চায়, কেউ যদি পার্টি হয়ে যায় জনগণ কিন্তু মার্ক করে ফেলবে এই এখন আর সুশাসনের মধ্যে থাকছে। আমি কিন্তু কোনো দেশেরই সরকার আগে বিকল্প বানিয়ে মার্কেটে দেয়। সরকার দেখেছে যে বিকল্প পসিবল, আমরাও দেখেছি বিকল্প পসিবল, বিকল্প তো পসিবল, এখন ওইটা মার্কেটে আসতে যেটুকু সময় লাগে। তো আমার মনে হয় যে এটা অসম্ভব কোনো কাজ না, আমরা যদি নিজেদের অভ্যাসটা বদলাই তাহলে এটা সম্ভব। আমি বিকল্প বানিয়ে তারপরে বলবো পলিথিন নাই। বিশ্বে যে সমস্ত দেশগুলো বন্ধ করেছে তারা কি আগে বিকল্প বানিয়েছে তারপরে বলেছে যে পলিথিন সরাও? প্রতিদিন ঢাকা শহরে 2 কোটি পলিথিন শপিং দেয়। আপনি আমাকে বলেন তো আপনার কার বাসায় একটা চটের ব্যাগ নাই যেটা নিয়ে আপনি বাজারে যেতে পারেন? বলেন তো কথাটা আমাকে। আপনি বলেন যে আপা আমার বাসায় কোনো চটের ব্যাগ নাই। আপনি চাল কেনেন না বস্তার মধ্যে, আপনি সেই বস্তাটা ক্যারি করতে পারেন না। আপনার পুরনো শাড়ি আপনি ফেলে দেন না, ওটা দিয়ে আপনি একটা ব্যাগ করতে পারেন না। এখন আমি যদি আগে বিকল্প বানাই তাহলে কত কোটি বিকল্প আমি বানাবো। মার্কেট কখনো খালি থাকে, কোনো একটা মার্কেটিং বুঝে এমন লোককে জিজ্ঞেস করে তো মার্কেট কখনো খালি থাকে না। এবং আমরা কিন্তু আমি যেহেতু আপনারা আমাকে পরিবেশবাদী হিসাবে ছিলেন, আপনারা মনে করেন পরিবেশের সব বিষয়ে আমি একটা ডিল দেব। আসলে ব্যাপারটা হচ্ছে যে এখন আমার মন্ত্রণালয়ের কাজগুলো আর খাল না, ঢাকা শহরের খালগুলো কার অধীনে চলে গেছে বলে? সিটি কর্পোরেশন। সেগুলো আমি উদ্যোগ নিয়ে সিটি কর্পোরেশনকে সাথে নিয়ে আমরা একটা কর্ম পরিকল্পনা করেছি, তার অধীনে কাজটা আমরা শুরু করেছি। এখানে খালের মধ্যে আর পাকা বাজার করা, কাঁচা বাজার করা এগুলোর কোনো সুযোগ, আর কোন খালটা কবে সিটি কর্পোরেশন উদ্ধার করবে এই সিদ্ধান্ত তারা নেবে। কিন্তু খালের মধ্যে যদি কেউ কাঁচা বাজার বা পাকা বাজার বা পাকা স্ট্রাকচার করে এটার আর কোনো সুযোগ নেই। এটা যদি আমার চোখে পড়ে আমি অবশ্যই এটার ব্যাপারে দিও। আপনি শুরুতে মাটি কাটার বিষয়ে কথা বলতেন, আমি আছি তো, আমি নরসিংদীতে গিয়েছিলাম, আমাকে তথ্য দেয়া হয় না বলে কতগুলো ভ্রান্ত ধারণার ভিত্তিতে মহাপরিকল্পনা বাস্তবায়ন করে। মহাপরিকল্পনাই তো নেই, কোথা থেকে বাস্তবায়ন করবে? পরিকল্পনাটা তো করতে হবে। একটা পরিকল্পনা জমা দিয়েছিল চাইনিজ গ্রুপ, সেই চাইনিজ গ্রুপের পরিকল্পনাটা চীনা সরকারি ফিজিবল বলে না, তারা বলছে এটা ফিজিবল না, এটা টেকসই। এখন আমরা যেটা করলাম তাদের সাথে আলাপ আলোচনার প্রেক্ষিতে সেই 2016 সালে যে এগ্রিমেন্টটা হয়েছিল তাদের কিন্তু মহাপরিকল্পনা অনেক আগেই দেওয়ার কথা ছিল। আমরা এখন ওইটা আবার 2 বছরের জন্য এক্সটেন্ড করলাম 2026 ডিসেম্বর। কিন্তু আমরা বললাম যে এই পরিকল্পনায় কি থাকবে কি থাকবে না এটা তিস্তা এলাকার মানুষের মতামত শুনে তারপরে করতে হবে। সেই মতামত শোনার প্রক্রিয়াটা করবে হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয় এবং বিডব্লিউডিবি, আর প্রতিটা ওই রকম গণশুনানিতে কর্মশালায় উপস্থিত থাকবে পাওয়ার চায়না লোক। এবং তারা যখন এখন এই মহাপরিকল্পনা রিভাইজ করে দেবে, এই মহাপরিকল্পনা ওটাই যেন তারা এই জনমতের প্রতিফলন করে। আরেকটা হচ্ছে যদিও তাদেরকে আমরা 2 বছর সময় দিয়েছি, তারা পরিকল্পনা করে দেবে, তারপরে আমার প্ল্যানিং কমিশন ওটা অ্যাপ্রুভ করবে, তারপরে ওটা চায়না সরকারের কাছে যাবে। এটা তো সময় লাগবে, কিন্তু আমরা এখন এমফেসাইজ করছি যে পরিকল্পনাটা যেন তারা অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে আমাদের হাতে জমা দেবে। কোন সময় ফ্ল্যাশ ফ্লাড হবে তো আপনি বলতে পারেন, এবং যখন একটা ফ্ল্যাশ ফ্লাড হয় ওইটার কতগুলো
তথ্য নিয়ে তারপরে তাদেরকে পরিকল্পনাটা ফাইনাল করতে হবে। সুতরাং 2টা সিজন তাদেরকে পেতেই হবে। সেজন্য যদিও অক্টোবরটা আমরা মাথায় রাখবো, কিন্তু যদি আবার অক্টোবরে দিক যেমন সেন্ট মার্টিন দ্বীপ আর জাফলংয়ের যদি পাথরবাহী নদীগুলো, এগুলোতে আমরা ইকো ট্যুরিজমটাকে প্রমোট করব মাস্টার প্ল্যান করে, এখানে কি হবে এবং কি হবে না সেইটার জন্য আমরা তাদেরকে বললাম যে আমরা গাইডলাইনগুলো যখন প্রণয়ন করবো নির্দেশিকা, সেটা তাদেরকে বাস্তবায়ন করতে হবে। পানি উন্নয়ন বোর্ডের সকল কাজ নিয়েই মানুষের অভিযোগের কোনো শেষ নেই। একসময় তো আমিও অভিযোগ করেছি। এখন এই অভিযোগগুলো নিষ্পত্তির জন্য তাদেরকে বলা হলো যে এই অভিযোগগুলো একটা কমিটি করে দিয়েছি আমরা, যেখানে একজন হেড থাকবে, কিন্তু প্রত্যেকটা জেলাতেই যখন কাজগুলো হবে সেখানে জেলা প্রশাসক, একজন শিক্ষার্থী, একজন এলাকাবাসী, তারা ওইটাকে মনিটর করে, এটা যেন তারা নিয়মিত করে। আর প্লাস্টিক, সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেন কোনো সরকারি অফিসে আর না নেই। এখনো সরকারি অফিসে গাড়িতে উঠলে গাড়ির মধ্যে প্লাস্টিকের বোতলটা থাকে, এখনো প্লাস্টিকের ফোল্ডারটা থাকে, এটা অভ্যাস হয়ে গেছে। এটা বলে দিলাম যে আমরা এটা আর কোনোভাবেই বরদাস্ত করবো না। এটা অবশ্যই তাদেরকে সরকারি অফিসগুলো সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত হবে। ব্যানার, আমার আসলে ব্যানারের দরকার, আসলে তো ব্যানার দরকার নেই, কাপড়েরই বলেন, চটেরই বলেন, প্লাস্টিকেরই বলেন, এই অনাবশ্যক বাহুল্যগুলো থেকে ফেরত চলে আসে। মোটামুটি রেগুলার ইন্টারভেলে জুম মিটিং করি তাদের সাথে। তার একটা বড় কারণ হচ্ছে যে আমার পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্টটাই বেশি কাজ, ওইখানে আমাদের লোক কম। ডিসি অফিস থেকে যদি আমরা বাড়তি লোক পাই তখন আমাদের এনফোর্সমেন্ট কাজটা জোর পায়। ওদের সাথে আমার অনেক কথা পাই। আমরা আজকে যেগুলো বলেছি যে জেলাগুলোতে ওই যে নদী দখল দূষণ মুক্ত করার কর্মসূচিটা কিভাবে কাজ করা যায়, আর আমরা এত অল্প সময় তো 64টা জেলা ধরে পারবো না, সেখানে একটা প্রায়োরিটি লিস্ট করা। আমরা ওনাদের কাছ থেকে পাহাড়ের তালিকা এনেছি, আমরা বলেছিলাম মালিকানার তালিকা দিতে, ওনারা সেটা দেয়নি। এবং আমরা আজকে নির্দেশ দিয়েছি এরপরে পাহাড় কাটলে আর শ্রমিক না, মালিককে ধরা হবে। আমরা অনেক বন এলাকা আছে সরকারের, সেখানে প্রচুর দখল আছে, সেগুলো দখল মুক্ত করার কাজ শুরু করেছি। কিন্তু ওরা আবার অনেক রকম কাগজপত্র তৈরি করে ফেলে যেগুলো লিগালি ফাইট করতে পারে। আজকে বলা হয়েছে যে কতগুলো জায়গায় আমরা দৃষ্টান্ত সৃষ্টি করব, যেমন মধুপুর শালবন, এটার সীমানা চিহ্নিত করে শালবন ফিরিয়ে আনার কাজটা আমরা শুরু করে দিতে চাই। আরেকটা যেটা কক্সবাজারে 51, ওটা আপনারা জানেন, ওইটা কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীর আবাসন প্রকল্প, এটা কিন্তু 700 একর টানা ট্রেনিং সেন্টারটা। ওখানে সংরক্ষিত বন কেটে পাহাড়টাকে ছোট করে একটা একটা করে প্লট এখনো দখলে নিয়ে রেখেছে, যদিও সব মামলাতে ওরা হেরেছে। আজকে ওনাকে বলা হলো যে আপনি এই পাহাড় আমাকে মুক্ত করে দিয়ে যান এবং এই সংরক্ষিত বন আমাকে মুক্ত করে দিয়ে যান। আরেকটা জিনিস হয় যে সংরক্ষিত বনটা কিন্তু ডিসির নামে থাকে, কিন্তু একটা কলামে লেখা থাকে যে বন বিভাগের ব্যবস্থাপনা। কোনো কোনো জায়গায় এটা লেখা থাকে, লিখতে ভুলে যায়, তখনই ওই জায়গাটা তারা অন্য কোথাও বন্দোবস্ত দিয়ে ফেলে। তো বললাম যে এটা হবে না, এই রেকর্ডগুলো আমরা সব ঠিক করে ফেলবো। ঠিক 51 করে এই কাহিনীটাই হয়েছিল, যদিও আমার গেজেট নোটিফিকেশন আছে, কিন্তু তারা ওই ব্যবস্থাপনার ক্ষেত্রে আর লিখে নাই যেটা বলে। তারপরে হাওড়ার দুটো অনেক খুবই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং আমাদের কর্মকর্তাদেরকে তাদের গায়ে হাত তোলা হয়েছে। এই প্রথমবারের মতন আমরা কিন্তু অপরাধীদেরকে ধরেছি। এখন সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে তো এটাকে আলাদা করে দেখা যাবে না, সেখানে আমাদের একটা চ্যালেঞ্জ আছে। কিন্তু জেলা এলাকাতে কিন্তু সুযোগ আছে উৎপাদনটা বন্ধ করার, এবং হাইওয়ে পুলিশের মাধ্যমে পলিথিন যখন ক্যারি করে করে নিয়ে যাওয়া হয় ওটা বন্ধ করে। এবং আজকে সকল ডিসি বলেছেন যে তার এলাকার নদীগুলো সবগুলোতেই তলদেশে পলিথিন ব্যাগ জমে নদীর নাব্যতা চলে যাচ্ছে, কাজে এটা একটা সিরিয়াস ব্যাপার। তিস্তার ব্যাপারে কথাটা হলো